সচিবালয়ে আগুনে পুড়ল ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। দোতলা থেকে লাগছে মনে 4 তলা পর্যন্ত, এই সাইড প্লাস ওই সাইডও বিদ্যুৎ নাই, কাজের কোনো পরিবেশ নাই। এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয় ছিল কিনা, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। হাসিনা সরকারের অপকর্মের ফাইল গায়েবে পরিকল্পিত অগ্নিকাণ্ড দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। শেখ হাসিনার সময় বিভিন্ন অন্যায়, অপকর্ম, দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাড়ি যাওয়া হলো না ফায়ার ফাইটার নয়নের। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ। গুলিস্তানে জানাজা, গ্রামের বাড়ি রংপুরে মাতম। বিডিআর হত্যার তদন্ত দলে থাকবেন বিদেশি আইনজ্ঞ। অন্য দেশের সম্পৃক্ততা পেলে করা হবে দায়ী। প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান 3 মাসেই কাজ শেষ করার আশা। শেখ হাসিনার বিরুদ্ধে মিলেছে গণহত্যায় নির্দেশের প্রমাণ, জানালো প্রসিকিউশন। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। সরকারি প্লট নিজের নামে করে নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। 6,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে বিপুর বিরুদ্ধে মামলা। এবং রাজধানী জুড়ে বেপরোয়া ছিনতাইকারী ঝরছে প্রাণ। 2.5 মাসে 54 মামলা। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশ্লেষক। নিয়মিত অভিযানের দাবি পুলিশের। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ল 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। গভীর রাতে 7 নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 19 ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। সহায়তায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। কাজ করার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষারকে সঙ্গে নিয়ে মনির হোসাইনের রিপোর্ট। দাউ দাউ করে জ্বলছে আগুন। বুধবার রাত 1:52 হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলা পর্যন্ত। শুরুতে বিভিন্ন তলায় কয়েকটি আলাদা স্থানে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও 11টি ইউনিট। সহায়তায় যুক্ত হয় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায়। ফায়ার সার্ভিসের এত ল্যাডার, এত গাড়ি, এত প্রযুক্তি থেকে লাভ কি? যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে আনতে না পারে। আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। ভোরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালকও। জানান সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল, এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে, যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়ায় পড়ে, এটা হতে পারে। বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই। আগুন লাগার 6 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর। পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো।
আগুনে ক্ষতিগ্রস্ত ৬ষ্ঠ থেকে ৯ম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৩ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভায় কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেছেন ৩ উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং উপদেষ্টারা জানান, আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের নথি ডেটাবেজে না থাকায় সেগুলো উদ্ধার করা কঠিন হতে পারে। ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার দুর্নীতির নথি পাওয়া গিয়েছিল। সেগুলো পুড়ে গেলেও পিরোজপুর থেকে উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সচল রাখতে সচিবালয়ের ভেতরে জায়গা খোঁজা হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার নিহতের ঘটনায় উপদেষ্টা পরিষদের সভায় শোক প্রস্তাব দেয়া হয়েছে। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয়? এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি, কিন্তু এইখানে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক, টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাইনা মনে সংগ্রহ করা হয়ে সচিবালয় ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে। এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে, আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং লোক সবসময় থাকে। ওই গাড়িটি কিন্তু সবাই দেখা গেছে, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই 7 নম্বর বিল্ডিং এর মাঝখানে এই গাড়িটা। সকালে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল ফায়ার ফাইটার নয়নের, কিন্তু মধ্যরাতে সচিবালয়ে আগুন লাগলে ডাক পড়ে সেখানে যাওয়ার। আগুন নেভাতে যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তখনই ফ্রাক দুপুরে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার দায় স্বীকার করে দ্রুতই দোষীদের শাস্তি নিঃশেষের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তখন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চলছে, ফায়ার ফাইটারদের দৌড়ঝাঁপ। দায়িত্ব পালনে তেজগাঁও থেকে ছুটে গিয়েছিলেন সোয়ানুজ্জামান নয়নও, যুক্ত হন আগুন নেভানোর কাজে। পানির পাইপ সংযোগ দিতে সচিবালয়ের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি নয়নকে। বৃহস্পতিবার সকালেই ছুটিতে বাড়িতে যাওয়ার কথা ছিল নয়নের। রাতেই গুছিয়ে রেখেছিলেন ব্যাগ, কিন্তু তার হলো না। বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আল্লাহ তো তার আগে নিয়ে গেল। সেফটি যদি আরো বেশি দিতেন, রাস্তা ব্লক করে টোটাল কাজ তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইতেন, তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন সে হয়তো হতো না। আল্লাহু আকবার। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এই দুর্ঘটনায় ব্যর্থতার জন্য দায়ী করা হয় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার। দুর্ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।
এদিকে নয়নের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়িতে। ঘাতক চালকের শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। খুব ভালো ছিল ছোট হাতে, আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার ফজরের নামাজ পড়িয়াতে আমরা হতাশ হয়ে গেছি। নিহত সোহানুজ্জামান নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ড সাধারণ কোনো দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি দাবি করেন শেখ হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে তদন্ত চলায় পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেন সার্জিস। এ ঘটনায় আন্দোলনের ছাত্র প্রতিনিধি এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যালয় পুড়ে গেছে। সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন যেমন, অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত কোনো আগুন হতে পারে না। খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনাকে দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও। নেতারা বলছেন শেখ হাসিনা ও তার দোসরদের বাঁচাতেই সচিবালয়ে পরিকল্পিত আগুন দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে ঘটনা তদন্ত করে সত্য উদ্ঘাটনের আহ্বান তাদের। সচিবালয়ে লাগা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন পরিকল্পিত ঘটনা। শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে এই কাজ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি তার। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তোলেন, সচিবালয়ে আগুনের সঙ্গে জড়িতদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতারের আইনের আওতায় আনা হলো না। এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নেব না। শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বক্তারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসন করা যাবে না উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে। সকালে খুলনার পাইকগাছায় গদাইপুর ফুটবল ময়দানে এক পথসভায় তিনি একথা বলেন। দিল্লিতে বসে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসররা ষড়যন্ত্র করছে অভিযোগ করে আমির সবাইকে একসঙ্গে তা প্রতিহতের আহ্বান জানান। এ সময় তিনি বিডিআর হত্যা সহ সব হত্যা ও গুমের বিচার দাবি জানান। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুব সমাজের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। অনুমান নয়, যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই বিডিআর হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান।
প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেন, তদন্ত কাজে স্বচ্ছতা আনতে নিয়োগ করা হবে বিদেশি আইনজ্ঞ। আর হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বিদেশে থাকা ব্যক্তিদের দেশে ফেরানো না গেলে বিদেশেই জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র, প্রকৃত ঘটনার স্বরূপ উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠিত হয়। বৃহস্পতিবার বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত হয় কমিশনের প্রথম বৈঠক। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাংবাদিকদের জানান, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে তদন্ত কাজ চালাবেন। আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব চিঠির মাধ্যমে। আর একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। কমিশন প্রধান বলেন, হত্যাকাণ্ডে জড়িত কেউ বিদেশে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানোর চেষ্টা করা হবে। প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। অনুমান নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই বিদেশি ষড়যন্ত্র ও বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা নির্ণয় করা হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। এছাড়া কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টার মর্যাদা দেওয়ার পাশাপাশি সদস্য সহ তদন্তে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর সঙ্গে জড়িত এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকার আশুলিয়ায় গুলি করে 6 জনকে হত্যার পর প্রিজন ভ্যানে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার এ দৃশ্য কোনো না কোনো মাধ্যমে দেখেছে সবাই। বর্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আলাদা একটি মামলাও হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাশ পোড়ানোর সঙ্গে সরাসরি জড়িত 2 পুলিশ সদস্যকে বুধবার গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে কনস্টেবল মুকুল চোকদারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আশুলিয়ার ঘটনাসহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। তদন্তে শেখ হাসিনার গণহত্যার নির্দেশ দেওয়ার অকাট্য প্রমাণ উঠে এসেছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা সেটা প্রমাণিত হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আসামিদের গ্রেফতারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বিকেলে দুদকের ব্রিফিংয়ে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে 2.5 শতাধিক মামলা হয়েছে। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নাম করিয়ে নেয় হাসিনা রেহানা সহ শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার। দুদক মহাপরিচালক জানান, 6,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3,181 কোটি টাকা জমা এবং 3,180 কোটি টাকা উত্তোলন করেছেন। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরির অপরাধে নওগাঁ আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দুর্ধর্ষ হয়ে উঠেছে ছিনতাইকারীরা। প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনিয়ে নিচ্ছে সবকিছু। গত 2.5 মাসে রাজধানীতে হওয়া 54টি ছিনতাই মামলার বেশিরভাগের চিত্রই এরকম। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় অপরাধীরা আরও বেশি দুর্ধর্ষ হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। 17 ডিসেম্বর ভোর 4:32 রাজধানীর কলাবাগানের ডলফিন গলি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে এক দম্পতি। মোটরসাইকেলে এসে বড় চাপাতি বের করে মহিলার কাঁধে থাকা ব্যাগের বেল্ট কেটে ছিনিয়ে নেয় সেটি। চাপাতির ভয় দেখিয়ে নিয়ে নেয় সঙ্গে থাকা সবকিছুই। ছেলেটির ফোন ছিনিয়ে নিতে চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে ছিনতাইকারীরা। এই ঘটনার ফুটেজ খুঁজতে গিয়ে একই জায়গায় 14 ডিসেম্বর ভোরেও এক নারীকে হেনস্থা ও চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনাও সামনে আসে। আমার ওয়াইফকে চাপাতি দিয়ে করে মানে ধরে আইফোন 13 ছিল, ওটাও নিয়ে নেয়। হাতের রিং ছিল, সোনার রিং, ওটাও নিয়ে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রবি রাজধানীর আসাদ গেইটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে গত 21 ডিসেম্বর রাতে একেবারে প্রকাশ্যেই চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা সব ছিনিয়ে নেয়। মাথা ও হাতে সেলাই পড়ে 28টি। বাম হাতে এটা সবচাইতে গভীরভাবে কাটছে। এটাতে আপনার মাংসে 8 থেকে 10টার মতো সেলাই লাগছে। কপালে যেটা শুরুতে ছিল ওখানে 4টা সেলাই লেগেছে। ডিএমপি তথ্য বলছে, অক্টোবরে রাজধানীতে ছিনতাইয়ের মামলাই হয়েছে 20টি, নভেম্বরে 27টি আর ডিসেম্বরের 10 দিনেই 7টি। গত 4 মাসে ছিনতাইকারীর হাতে প্রাণ গেছে 7 জনের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। এখন যারা অপরাধ করছে এদের বিরুদ্ধে বা এদের ক্ষেত্রে খুব জোরালো এবং কার্যকরী কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা যাচ্ছে না এবং সেটা আমরা দেখছিও না। তবে ডিএমপির দাবি, পুলিশ তৎপর আছে, অপরাধ হলেই আসামিদের গ্রেপ্তার করছেন তারা। তৎপরতা ডিএমপির পক্ষ থেকে সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে 20টি স্বর্ণের বার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয়েছে এক যাত্রীকে। সকালে এনএসআই বিমানবন্দরে নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে অভিযান চালায়। জব্দকৃত বারগুলোর ওজন 2 কেজি 33 গ্রাম। এনএসআই ও শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসনের নিচে প্লাস্টিক স্কচ টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বার পাওয়া যায়। গ্রেফতার করা হয় আতিয়া সামিয়া নামের এক যাত্রীকে। তিনি দুবাইয়ে একটি স্বর্ণের দোকানে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করেন। সামিয়ার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে। কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাদপন্থীদের রাত্রি যাপন সহ সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মসজিদের আশেপাশে জুবায়েরপন্থীদের বড় জমায়েত না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিকেলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, কাকরাইল মসজিদে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদটিতে তাবলিগ জামাতের সব কার্যক্রম বন্ধ রাখতে হবে। সম্প্রতি টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে সাদ ও জোবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে কয়েকজন নিহত হন। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। গাজায় হাসপাতালের পাশে ইসরায়েলের হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়াও উপত্যকা জুড়ে তাণ্ডবে একদিনে মারা গেছেন অন্তত 33 জন, আহত হয়েছেন আরও 39 জন। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল আওদা হাসপাতালের কাছে বিমান হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় হতাহতদের মধ্যে কয়েকজন সাংবাদিক রয়েছেন। আল জাজিরা জানায়, আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি হামলার শিকার হয়। হামলার পাশাপাশি বুধবার পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করে নেতানিয়াহুর সেনারা। একই দিনে দক্ষিণ এবং মধ্য গাজায় সুড়ঙ্গ ধ্বংস করার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে চরম ঠান্ডায় শরণার্থী শিবিরে বসবাসরত 3 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মারাত্মক ঠান্ডায় হাইপোথার্মিয়ায় মারা যায় তারা। যুদ্ধবিরতি নিয়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনা শুরু হলেও তা আবারও ব্যর্থ হয়েছে। দুই পক্ষই একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত। এই অবস্থায় দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয়ে বন্দীদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন খোদ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। শুরু হলো বিপিএল এর আনুষ্ঠানিক অনুশীলন। প্রথম দিনে মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রস্তুতি সেরেছে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে শুরুতে গা গরম করেন ক্যাপিটালস ক্রিকেটাররা, এরপর ফুটবল খেলতে থাকেন তারা। প্রথম দিনের অনুশীলনে যোগ দেন মোস্তাফিজ, সাব্বির, মুনিম, অপু, মেহেদি রানারা। আজ রাতেই দলে যোগ দেওয়ার কথা রয়েছে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের। এদিকে হেড কোচ শন টেটের অধীনে প্রস্তুতি নিয়েছে চিটাগং কিংস। পেস ইউনিট নিয়ে আলাদা কাজ করেছেন তিনি। অজি বোলিং গ্রেটের তত্ত্বাবধানে প্রথম ট্রেনিং সেশনে বেশ সিরিয়াস ছিলেন শরীফুল, খালেদ মারুফরা। শনিবার থেকে অনুশীলনে নামবেন কিংসের বিদেশি খেলোয়াড়রাও। বিপিএলের 11তম আসর শুরু হবে 30 ডিসেম্বর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয়ে আগুনে পুড়ল 5 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। দুর্ঘটনা নাকি নাশকতা জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 3 দিনে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হাসিনার সরকারের অপকর্মের ফাইল গায়েবে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে সচিবালয়ে, দাবি সার্জিসের। দুর্ঘটনা মানতে নারাজ বিএনপিও, নিরপেক্ষ তদন্তের দাবি। এবং বিডিআর হত্যার তদন্ত দলে থাকবেন বিদেশি আইনজ্ঞ, অন্য দেশের সম্পৃক্ততা পেলে করা হবে দায়ী। প্রথম বৈঠক শেষে কমিশন চেয়ারম্যান 3 মাসেই কাজ শেষ করার আশা। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।